সকল খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষকে মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে ইভিএম বদলের চেষ্টা নিয়ে রাজনৈতিক তোলপাড়। কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিচ্ছে তৃণমূল, পাহারা ঠেকাতে আসেনি বিজেপি কর্মীরাও। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের অন্যতম ব্যস্ত সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির প্রথম পর্ব। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ, তবে এখনও অবস্থান ভারত পাকিস্তানের উপরেই। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। স্ট্রং রুমের পাহারা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় থাকা স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রগুলির নিরাপত্তা আরও বাড়িয়েছে ভারতের নির্বাচন কমিশন। ইভিএম বাঁচাতে পালা করে স্ট্রং রুমের সামনে পাহারা দিচ্ছেন রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেস 30 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অভিযোগ তোলে, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের স্ট্রং রুমে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চলছে। এরপর তৃণমূল ও বিজেপির মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে কার্যত রণক্ষেত্রের আকার নেয়। স্ট্রং রুমের বাইরে চলছে সিসিটিভি ক্যামেরার লাইভ ফিড, সেটি পর্যবেক্ষণ করছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা সিসিটিভি ফুটেজ সামনে রেখে অভিযোগ করেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সিল করা স্ট্রংরুমের ভেতরে বহিরাগতদের যাতায়াত দেখা যাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী তাপস রায় এবং চৌরাঙ্গী কেন্দ্রের প্রার্থী সন্তোষ পাঠক। পরিস্থিতি শীঘ্রই উত্তপ্ত হয়ে ওঠে। ইতোমধ্যেই ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমে একটি ভিডিও বার্তা দেন। তিনি তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীর উদ্দেশ্যে বলেন, পাহারা দিন, রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ডওভার করে তারপর ঘুমাবেন। তার কারণ, ইভিএম মেশিন যখন কাউন্টিং সেন্টারে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে। রাজ্যটির সব জেলাতেই শুক্রবার স্ট্রংরুমগুলোর সামনে 2 বড় দলের কর্মীদের ভিড় দেখা গেছে। সবাই বাইরে থাকা স্ক্রিনে চোখ রাখছেন। বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতিও দেখা গেছে, তবে নিরাপত্তা বাহিনীর শক্ত অবস্থানের জন্য উত্তেজনার সংঘাতে রূপ নেয়নি। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়াও হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালেই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্রও। শনিবার সকাল 7টা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে টিকিট কাউন্টারের সামনে 5টি লম্বা লাইন। পেটে ও কোমরের তীব্র ব্যথা নিয়ে আমাদের প্রতিনিধি যখন লাইনে দাঁড়ালেন, তখন প্রতিটি সারিতে অন্তত 70 জন মানুষ। কাউন্টার খোলার কথা 8টায়। লাইনটিতে দাঁড়িয়ে দেখা মিলল অসুস্থতার নানা করুণ চিত্র। পাশের লাইনেই বরিশাল থেকে আসা এক বাবা তার 4-5 বছরের অসুস্থ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে। টনসিলাইটিসে আক্রান্ত অসুস্থ শিশুটি বাবার কাঁধে এলিয়ে আছে। সকাল 8টা বাজার কিছুক্ষণ পর টিকিট দেওয়া শুরু হলো। ধীর গতিতে এগোচ্ছে লাইন। অসুস্থ শরীরে এক একটি পদক্ষেপ যেন যন্ত্রণার পাহাড়। প্রায় 1.25 ঘন্টা অপেক্ষার পর 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে তিনি পৌঁছালেন 8 নম্বর কামরার সামনে। সেখানেও দীর্ঘ অপেক্ষা। তবে ভালো দিক হলো, চিকিৎসকেরা বেশ সময় নিয়ে রোগী দেখছেন, কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। মাঝে মধ্যেই হাসপাতালের স্টাফ পরিচয়ে কিছু লোক সিরিয়াল ভেঙে ঢুকে পড়ছেন। প্রতিবাদ করলে উত্তর আসে, নিয়ম অনুযায়ী প্রতি 3 জন সাধারণ রোগীর পর একজন স্টাফের লোক দেখবেন ডাক্তার। অসহায় রোগীরা নিরুপায় হয়েই মেনে নিয়েছেন এই অলিখিত নিয়ম। সোয়া 10টায় ডাক্তারের রুমে ঢোকার সুযোগ পেলেন আমাদের প্রতিনিধি।
কাগজপত্র দেখে চিকিৎসক জানালেন অপারেশন প্রয়োজন। ভর্তির জন্য ইনফরমেশন ডেস্ক থেকে ফর্ম আনতে বলা হলো। সেখানে গিয়ে দেখা গেল চরম বিশৃঙ্খলা। যে যত বেশি গায়ের জোর খাটাতে পারছে তার কাজ তত দ্রুত হচ্ছে। অসুস্থ শরীরে ধাক্কাধাক্কি সইতে না পেরে একপাশে দাঁড়িয়ে থেকে আধা ঘন্টা পর 10 টাকা দিয়ে ফর্মটি সংগ্রহ করলেন তিনি। এরপর চিকিৎসক সুপারিশ লিখে দিলেন 420 নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়ার জন্য। এভাবেই দীর্ঘ লাইনের লড়াই শেষে শুরু হলো হাসপাতালের ভেতরের জীবনের এক নতুন অভিজ্ঞতা। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে এবার বাংলাদেশের 3 ধাপ অবনতি হয়েছে। এবছর বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম। গত বছর এই অবস্থান ছিল 149তম। 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ। আরএসএফের তথ্য অনুযায়ী সারা বিশ্বেই সংবাদপত্রের স্বাধীনতা গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা, এই 5টি দিক থেকে প্রতিটি দেশ বা অঞ্চলের পরিস্থিতি মূল্যায়ন করা হয়। এর মধ্য দিয়ে সংবাদপত্রের স্বাধীনতার বাস্তব পরিস্থিতি ও বিভিন্ন জটিলতা উঠে আসে বলে আরএসএফ দাবি করে। এবছর বাংলাদেশের স্কোর দেখানো হয়েছে 33.05, গত বছর যা ছিল 33.71। তালিকায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত 31.96 স্কোর নিয়ে 157তম স্থানে এবং পাকিস্তান 32.61 স্কোর নিয়ে 153তম স্থানে রয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার, গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেন্টকমের কয়েকটি ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকে বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। জানা গেছে, রণতরীটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। যুদ্ধবন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান একথা বলেন। এদিকে ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। 30 এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এমন এক সময়ে এই ভোটাভুটি হল যার পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে। সিনেটে প্রস্তাবটি 47 ও 50 ভোটে পরাজিত হয়। শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য বিশ্বজুড়ে পালিত মহান মে দিবস আজ। এই দিবসটির ইতিহাস নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন দেশটির মোট দেশজ উৎপাদনের 100%-এর বেশি ছাড়িয়ে গেছে। একসময় যেটা কল্পনাতীত ছিল সেই সীমা অতিক্রম করে দেশটি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের রেকর্ড ভাঙার পথে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত 31 মার্চ পর্যন্ত দেশটির জনগণের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $31.265 ট্রিলিয়ন। একই সময়ে আগের এক বছরে জিডিপি ছিল $31.216 ট্রিলিয়ন। সরকার যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করছে তার প্রতি $1 আয় করতে ব্যয় করছে $1.33। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার ক্রীড়া সংবাদ।
এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে যে আলভারো আরবেলোয়া আর থাকছেন না সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। নতুন কোচ কে হচ্ছেন সেটা নিয়ে মাদ্রিদের অলিতে গলিতে নানা গুঞ্জন চলছে। সেই গুঞ্জনে এসেছে এক চমক জাগানো নাম। সাবেক লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ আছেন এই তালিকায়। বিস্ময়করভাবে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কোলেনির নামও। আর এসেছে রিয়াল মাদ্রিদের ডগ আউটে একসময়ের চেনা মুখ মরিনহোর নামটাও। বার্সেলোনার পেপ গার্দিওয়ালার সেই অজেয় দলের বিপক্ষে মরিনহোর রিয়ালের চোখে চোখ রেখে লড়াই ভিন্ন মাত্রা দিয়েছিল এল ক্লাসিকোকে। তবে শেষটায় ক্লাবের সঙ্গে সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে পড়েছিল মরিনহোর। তবু রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ভোলেননি। কার্লো আনচেলতি কিংবা জিনেদিন জিদানকে দ্বিতীয়বার ফিরিয়ে এনে রিয়াল সভাপতি সফল হয়েছেন। কিন্তু মরিনিও এ একই পথের পথিক হতে পারবেন? বাংলার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।